এখানে নিয়ে আসা এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা সবাই জানি এবং সবাই অবগত আছি যে মুজিব বর্ষ চলছে এবং সরকার মুজিব বর্ষের মেয়াদ 2021 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করেছে। আমরা শ্রমিক বাংলাদেশের পক্ষ থেকে 2020 সাল সরকার থেকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবের 100তম জন্মবার্ষিকীকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হলো এবং সারা বছর ব্যাপী কার্যক্রম চালানোর জন্য কর্মসূচি দেওয়া হলো, সরকারের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে শহীদ বাংলাদেশও এই মুজিব বর্ষ উপলক্ষে সারা বর্ষব্যাপী কার্যক্রম গ্রহণ করেছিল এবং আমরা একটি ব্র্যান্ডিং করেছিলাম, একটি স্লোগান, মুজিব বর্ষের প্রতিশ্রুতি, শহীদ বাড়াবে সেবার গতি। আমরা সারা বাংলাদেশে আমাদের সমস্ত শাখাগুলিতে আমরা এটা উদযাপনের জন্য এবং সারা বর্ষব্যাপী আমাদের ছেলে মেয়েদের সেবার কার্যক্রম চালানোর জন্য, তাদের শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য, তাদের সাথে থাকার জন্য আরও মোমেন্টাম তৈরি করে, আরও অতিরিক্ত গতিবেগ সঞ্চার করে যাতে তাদের পাশে থাকে, সেই জন্য আমরা কিন্তু কাজ করেছি। হঠাৎ করোনার ভয়াবহ করাল গ্রাস নেমে আসলো। করোনা প্যান্ডামিক, কোভিড-19, ইন্টারন্যাশনাল ডিজাস্টার, বাংলায় কেউ অতিমারি, কেউ মহামারী, নানান সুন্দর সুন্দর নাম, নানান বাহারি নামের মধ্যে একটা আতঙ্ক, দেশ স্তব্ধ হয়ে গেল, থেমে গেল। আমরা কিন্তু থামি না। আমাদের এই সহকর্মীরা আমাদের সামনে বসে আছেন, অনেকেই কেউ কেউ আমাদের প্রতি কিছুটা বিরক্ত হয়েছে, অনেকে আমাদেরকে অর্বাচীন ভেবেছে, অনেকে আমাদেরকে সেকেলে ভেবেছে, অনেকে আমাদেরকে আক্কেল আন্দাজহীন, বিবেক বিবেচনাহীন বলে অভিহিত করেছেন যে এত রাস্তাঘাটে মানুষ নাই, মিলিটারি সমানে মানুষকে ভিতরে নিচ্ছে, আমরা কেন বাইরে আছি? আমাদের উত্তর ছিল যে মিলিটারি বাইরে কেন, পুলিশ বাইরে কেন, ডাক্তার বাইরে কেন, এরকম সেই জন্যই আমরাও বাইরে। কারণ কোনো না কোনো মানুষকে বাইরে তো থাকতেই হবে। সবাই যদি ঘুমিয়ে যায় পাহারাটা দিবে কি? কাজে সেই পাহারা দেওয়ার দায়িত্বটা কিন্তু শহীদ বাংলাদেশ 1 বছর ব্যাপী করেছে। এবছর স্বাধীনতার 50 বছর পূর্তি, এটা গোল্ডেন জুবিলি বলি, সুবর্ণ জয়ন্তী বলি, অর্ধ শতাব্দীর উদযাপনী বলি। সরকারও যেমন 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছে, আমরাও কিন্তু 17 মার্চ থেকে গতকাল 26শে মার্চ পর্যন্ত 10 দিন ব্যাপী টানা কর্মসূচি দিয়েছিলাম এবং আমাদের সবগুলি কর্মসূচি ছিল সেবা ভিত্তিক। আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, ছেলে মেয়েদেরকে শোভাযাত্রায় নিয়ে তাদেরকে সম্পৃক্ত করা, তাদেরকে গান বাজনা করানো, তাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া, এই কাজগুলি আমরা কিন্তু করেছি। গতকালকে সবেমাত্র স্বাধীনতা দিবস শেষ হয়ে গেছে, আজকে 27শে মার্চ। আমরা পরম শ্রদ্ধা করে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বাঙালি জাতির সত্তার উন্মেষের যিনি স্বপ্নদ্রষ্টা, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা হয়তোবা কোনোদিন কোনো কালে স্বাধীনতা পেতাম কিনা, এটা একটু সন্দেহের বিষয় আছে। কারণ স্বাধীনতার কথা সবাই বলেছে, কিন্তু আমরা হাজার হাজার বছর ধরে কিন্তু ভিন্ন ভিন্ন জাতির অধীনে, কোনো সময় উপনিবেশিক, কোনো সময় সামন্ততান্ত্রিক, কোনো সময় রাজাতান্ত্রিক, কোনো সময় সুলতানতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে ছিলাম। আমাদের শহীদুজ্জামান স্যার সুন্দরভাবে বলেছেন, তারপরে 200 বছর, 190 বছর ব্রিটিশ
তারপর 23 বছরের পাকিস্তানি শোষণ। এর মধ্য দিয়ে কিন্তু আমরা নির্যাতিত নিষ্পেষিত হতে হতে প্রায় যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখনই টঙ্গিপাড়ার খোকাবাবু এসে আমাদেরকে স্বাধীনতার জাগরণী গান শুনিয়ে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধের প্রেরণায় আমাদেরকে জীবন দেওয়ার অগ্রাধিকার দেওয়ার শিক্ষা দিয়েছিলেন বলে আমরা আজকে সাথে। এর সাথে কিন্তু শহীদ বাংলাদেশ এই রাষ্ট্রের সরকারের কাজের সাথে শহীদ বাংলাদেশে কিন্তু আমরা এই জাতিসত্তার মধ্যে যারা সবচেয়ে পিছিয়ে পড়া, যারা বুঝিতে প্রতিবন্ধী, যারা স্নায়ু বিকাশজনিত সমস্যায় জর্জরিত, যারা নিজের ভালো মন্দ বলতে পারে না, নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করতে পারে না, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, সবসময় একটা ভয় থাকে, ভীতি থাকে প্রতারণা হওয়ার, প্রবঞ্চিত হওয়ার, সেই শ্রেণীর মানুষগুলির পক্ষে দাঁড়ানোর জন্য স্বাধীনতার মাত্র 6 বছর পরে শহীদ বাংলাদেশের জন্ম 1977 সালে। শহীদুজ্জামান ভাই ঠিকই বলেছেন, কথা ছিল এই কাজটি সরকার করবে, কথা ছিল এই কাজটি রাষ্ট্র করবে। কারণ 1971 সালের 10ই এপ্রিল যেদিন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয় মুজিবনগরে, সেদিন বলা হয়েছিল মানব মর্যাদা, সমতা, ন্যায় বিচারের ভিত্তিতে একটি শোষণহীন, বঞ্চনাহীন, বৈষম্যহীন জাতীয় সমাজ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মুজিবনগরের এই সরকার বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেছে। তারপরে 17ই এপ্রিল মুজিবনগরের সরকার, 9 মাসের যুদ্ধ, 72-এর 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান। সংবিধানের 7ম অনুচ্ছেদ থেকে শুরু করে 17 অনুচ্ছেদ, 31 অনুচ্ছেদ, 35 অনুচ্ছেদ, সমস্ত জায়গায় কিন্তু সমগ্র জনগণের কথা, কষ্টপ্রদ মানুষের কথা বলা আছে। তখন প্রতিবন্ধী শব্দটি ছিল না, কথা ছিল পঙ্গু। এই কথাটি বঙ্গবন্ধু কিন্তু সংবিধানে সন্নিবেশিত করেছিল। যে কারণেই হোক সেই দায়িত্বটি সরকার পালন করতে পারে নাই, সময়ের অভাবে পারে নাই, পরিবেশের অভাবে পারে নাই, হয়তো এরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন লোকের অভাব ছিল। যেটা শহীদুজ্জামান সাহেব বলছেন যে এখন কিন্তু কাউকে আর বোঝাতে হয়, এখন শুধু প্রতিকার কি করতে হবে সেটা, কিন্তু আমি প্রতিবন্ধী, আমার অবস্থা এটা বলতে হচ্ছে। সেই অবস্থাটা সৃষ্টি করার জন্য আমরা গত 43 বছর যাব আমরা কাজ করে যাচ্ছি। আজকে ধানমন্ডি শাখার এই 24তম বার্ষিক সাধারণ সভায় আমরা এসেছি। আমাদের সাথে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আছেন, মানেই সরকারের যে বিভাগটি, যে মন্ত্রণালয়টি আমাদের কথা বলে, আমাদের জন্য অভিভাবকত্ব করে, তার একজন প্রতিনিধি আমাদের সাথে আছে। এখানে মোহাম্মদ হোসেন সাহেব ছিলেন, তিনি বলে গেছেন যে আমাদের এই পুনর্বাসনের বিষয়টি কী হবে। আমরা সেই 2000 সনের থেকেই আমরা শহীদ বাংলাদেশ 1994 সন থেকেই আমরা কিন্তু এই রিহ্যাবিলিটেশনের বিষয়টি শুরু করেছিলাম টুইট গঠন করার মধ্যে। কিন্তু আমরা শুধু খাবি খাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, অগ্রসর হতে পারছি। পিচ্ছিল বাসের মধ্যে ছোটকালে বানরের যে অঙ্ক করছি যে একটি বানর একটা পিচ্ছিল বাস দিয়ে উপরে উঠতে চায়, তারপর আবার নেমে যায়, তারপর আবার উঠে, তারপর আবার নামে, কতক্ষণে বানর শীর্ষে বসতে পারবে, এরকম একটা অঙ্ক থাকে। আমরা কিন্তু এরকম ভাবি খাচ্ছি কেন? খালি তো আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলছেন আনুষ্ঠানিকতা হলে চলবে না, আবার এরকম সুরম অট্টালিকা হলেও চলবে না, সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ নারীদের একটা সমাবেশ করলেও হবে না। লাগবে আমাদের এই সন্তানদের, যেহেতু নিজেদের কথা বলার ক্ষমতা নাই, যেহেতু এদের নিজের পক্ষে বলার কোনো অবস্থান নাই, সেজন্য আমাদের প্রিন্সিপাল শাহ আলম ভাইয়ের কথাই বলি যে এই বাচ্চাদের মা হতে হবে, বাবা হতে হবে, সহমর্মী হতে হবে, সমমর্মী হতে হবে, সমবৃদ্ধি হতে হবে। দেখলে এমন বাবা রে, আরে কি কষ্ট মোহাম্মদ হোসেন সাহেব, ছেলেটা কিন্তু মরে গেছে বলে আপনি চলে গেলেন, আহারে ছেলেটা দেখবো মায়া লাগে।
কতদিন ধরে খায় না, এই ছেলেটা হাঁটতে পারলে কত ভালো হতে পারে। এতে ছেলেটা কোনো লাভ নাই। লাভ আছে যদি আমি ওই ছেলের মায়ের ভূমিকায়, বাবার ভূমিকায় অবতীর্ণ হয়ে আমার অন্তর দৃষ্টি দিয়ে দিব্য বিবেচনা বোধ দিয়ে তার পাশে এসে তার সঙ্গে দাঁড়াতে পারি। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এই জায়গাটা আমাদের অনেক দুর্বল। আমরা 1994 সালে যখন এই পুনর্বাসন কেন্দ্র করলাম, তাদের দেখার জন্য লোক নিয়োগ করলাম। প্রথম যখন আসে এসে বলে আমি সব করব, এর পায়খানা প্রস্রাব পরিষ্কার করবো, এর নাকে যত ময়লা আছে পরিষ্কার করবো, এর সাথে সময় দেবো, এর সাথে খাবো, এর জন্য জান কুরবান করতে গেল। কিন্তু আপনি যেই না 3 মাসের বেতন শেষ হয়ে গেল, মোটামুটি বুঝবো যে সে একটা চাকরি করে, তারপরে তার আমি কি কাজে বলে, আমি কি সুইটার না, আমি কি অন্ধ্রপ্রদেশ থেকে আসতে, আমি এটা পারবো না, এটা করার জন্য চাকরি করবো। কিংবা বেতনের ভয় কিছু না বললে পরে কি ওই চোরাগুপ্তা মাইর দেয়, বাচ্চা নিয়ে ইউজ করে গোপনে, তারপরে খাটতে দেয় না। এরকম আমাদের অভিজ্ঞতা আছে, ডজনে ডজন অভিজ্ঞতা আছে। এখন সেই অবস্থায় আমাদেরকে নেওয়ার জন্য একদল কর্মী বাহিনী, পৃথিবীর বিখ্যাত নার্সিং সিস্টেম হল কেরালাতে। আমি আমেরিকাতে দেখছি প্রায় অর্ধেক নার্সিং কেরালাতে। তার মানে তাদেরকে ওভাবে তৈরি করা হয়। আর আমাদের দেশের নার্সদের তৈরি করা হয় গ্রাজুয়েট নার্সিং করার জন্য। আমি একবার একটা আর্টিকেল লিখছিলাম, সাংবাদিকতা করতাম তখন, যখন নার্সিংয়ে গ্রাজুয়েশন ডিগ্রি দেওয়া হচ্ছে, ডিপ্লোমা, আমি প্রতিবাদ করে জনকণ্ঠে লেখা লিখছিলাম যে ডিগ্রি নেওয়ার জন্য তো ডাক্তারই আছে, ডাক্তার জানবে অ্যান্টিবায়োটিক দিবে নাকি অ্যামোক্সিসিলিন দিবে না কি করবে, এটা না প্রেশার কত আছে না আছে সেটা তার তো ব্যাপার। নার্সের দায়িত্ব হল সেবা করে। এখন ডিপ্লোমা ডিগ্রি অর্জনের কী দরকার? যা হবার তাই হয়েছে, গ্রাজুয়েশন ডিগ্রি হয়েছে, নার্স ভাই বোনদের বেতন বাড়ছে, কিন্তু তারা এখন ডাক্তারদের পাশে বসে সেমি ডাক্তার হয়েছে। আগে ডাক্তারদেরকে সার করতো, ডাক্তারদেরকে নার্সের দরকার করবে। এখন সেবার জন্য যদি আমার লাগবে মন, আমার দৃষ্টিভঙ্গি, আমার বিবেক বিবেচনা করবে, সেটার অভাব। সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে টাকা দিবে, পয়সা দিবে, অর্থ দিবে, করে দিবে, কি লাভ হবে? শহীদুজ্জামান ভাই সামনেই বলি, আমরা যখন স্কুল চালাতাম সুন্দরভাবে চলত। সকাল 8:30টায় আমাদের গার্জেনরা স্কাটনের মাঠে দাঁড়াইত। ওখানে একটা ঘর ছিল, সেখানে অ্যাটেন্ডেন্সের রেজিস্টার থাকত, সেখানে শিক্ষকরা দস্তখত করত। অ্যাসেম্বলি শেষ হয়ে যাওয়ার পরে কোনো টিচারকে ঢুকতে দেওয়া হতো না, কোনো সই করতে দেওয়া হতো না। আমরা চেষ্টা করে তাদের বেতন করলাম যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, একটা জব স্যাটিসফ্যাকশন থেকে, তার জন্য একটা জবের একটা প্রোটেকশন থাকে, জীবন জীবিকার একটা প্রোটেকশন থাকে। সেই জন্য সরকারের কাছে বেতনের জন্য গেলাম। আমাদের নুরুল ইসলাম সব বক্তৃতা করছে, 50টা স্কুলের বেতন হয়ে গেল। আমরা অনেক চেষ্টা করে করলাম। ফলে কি হয়েছে, আমাদের মাসুদ শিকদার সাহেব বলেন যে নাক কেটে নুরুল কিনল। কি অবস্থাটা হয়েছে, এখন শিক্ষকরা সরকারি কর্মচারী হয়েছে, তারা বলে যে সুইট কর্মচারীর বেতনগুলো নিচে লেখে মিস্টার অমর টিচার সমাজ কল্যাণ মন্ত্রণালয়। দেখি খালাস, কিছু বলা যায় না, পাওয়া যায় না, সেবা দেয় না। সুবিধা হয়েছে টিচারদের, তাদের বাড়িতে বেতন চলে যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে। সভাপতিও জানতেছে না, ডিসি সাহেবও জানতেছে না, শহীদুজ্জামান স্যারও জানতেছে না, কেউ জানতেছে না, সেগুলো বেতন পাইতেছে। স্কুলে আসার কোনো খবর নাই। আমি 2 জন টিচার আছে, একজন আছে আমাদের পটুয়াখালীর মনির, আরেকজন আছে কি নাম শিল্পী, ঢাকা শহরে থাকে, বছরের পর বছর বেতন হয়ে যাচ্ছে, স্কুলেও যাওয়া লাগতেছে। এখন এই হলো সরকার টাকা দিলে লাভটা কি? ড্রেন হয়ে যাচ্ছে। সরকার টাকা দিচ্ছে, গভর্নমেন্টের রেভিনিউর টাকা, কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে, সেবাটা হচ্ছে না। দিস ইজ দি বিটার এক্সপিরিয়েন্স, বিটার রিয়ালিটি। এই তিক্ত অভিজ্ঞতা, তিক্ত বাস্তবতা কোথায় যাবে? বাংলাদেশ সরকার যাবে কোথায়? রাষ্ট্র যাবে কোথায়? সেবা খাতগুলির অবস্থা কি হবে? টাকা আসতেছে, সরকার দিচ্ছে,
শহীদুজ্জামান সাহেব রিপোর্ট দিয়েছে আমার এই 6 নম্বর প্রকল্প এলাকায় কোন গরিব মানুষ নাই, যত বিধবা আছে সব নতুন নতুন জামাই ধরে দিয়ে দিতেছে, কোনো বিধবা নাই। যত প্রতিবন্ধী আছে সবাইকে আমি একবারে সুন্দর ব্যবস্থা করছি। সরকারকে ওনার দিদি সাহেব খুব খুশি, দিদি সাহেব মন্ত্রী দিল, মন্ত্রী প্রধানমন্ত্রী দিল, প্রধানমন্ত্রী জাতীয় সঙ্গীতের খবর নিয়ে আসে, কিন্তু মন্ত্রশাসন না, ভিতরে কিছু নাই। সেই জন্য আপনাদের আমাদের সতর্ক থাকতে হবে। গোটা জাতীয় নেতৃত্বটা ধানমন্ত্রী শাখা নিতে পারবে না, কিন্তু একটা কথা শুধু বলে যাই, বারানা পা অন্যদিকে করলে আমার কথা শুনবেন কেমনে? তাই বারানা পা অন্যদিকে বললে ফারজানা পা এদিকে করেন, আপনি ওদিকে উপকৃত করতেছেন। শোনেন, এই যে সিন্ধি এখানে বসে আছে, আমার দেখাই দিয়েছে মা ওদিক থেকে কথা। এখন কথা হলো আপনাদের মায়েদের এগিয়ে আসতো, এগিয়ে এসে ঝগড়াঝাটি করার দরকার নেই। এই ওনাদের সরকার যে আইনটা করছে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন 2013 সালের অক্টোবর মাসে করতেছে, সেই আইনটা প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, ফোন দিয়ে ওনাদের মিনিস্ট্রিতে গেলে আইনটা বিল করবেন। সেই আইনের মধ্যে লেখা আছে আপনার সন্তান কি কি অধিকার এই রাষ্ট্রের কাছ থেকে, এই সরকারের কাছ থেকে পাবে। কাজে দয়া দেখানোর কোনো বিষয় নেই, কোনো নয় বিনয় করুন কাতরের কোনো বিষয় নাই। তাই বলবেন যে শহীদুজ্জামান স্যার আমার এটা করে দেন, না করে দিলে তো আমার অসুবিধা, এরকম কিছু না। জাস্ট আইনটা করবেন, সেই আইন করে দেখবেন আপনার বাচ্চার কী অধিকার আছে এবং তার সেটাতে কোনটা পড়বে সেইটা আপনি ওনার কাছে চাবেন, বলে দেবেন আইনের এই ধারা এটি লেখা আছে। এরপরেও দেখেন সরকার আমাদের যারা প্রতিবন্ধী, স্নায়ু বিকাশ জনিত প্রতিবন্ধী, শেখ হাসিনার কন্যা সাইনা ওয়াজিদের অনুপ্রেরণায় তিনি চিন্তা করলেন যে অন্য প্রতিবন্ধীদের অধিকারগুলো হয়ে গেল, কিন্তু যারা বুদ্ধিতে প্রতিবন্ধী, স্নায়ু বিকাশ প্রতিবন্ধী, তাদের মা বাবা থেকে প্রাপ্ত উত্তরাধিকারের সম্পত্তি, টাকা পয়সা, সম্পদ কিংবা অন্যের কাছ থেকে পাওয়া সেই সম্পদের কী হবে? সে যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, প্রবঞ্চিত হয়, প্রতারিত হয়, তার দশা কী হবে? সেটি করার জন্য আরেকটি আইন মাত্র 1 মাস করে, একই গোষ্ঠীর জন্য একটা দেশে 1 মাসে একটি আইন, তারপরের মাসে ওই সংসদে আরেকটি আইন পাস হয়েছে। এটির নাম হলো নিউ ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি প্রোটেকশন ফান্ড অ্যাক্ট। এইখানে লেখা আছে যে আপনি অবর্তমানে আপনার রেখে যাওয়ার সম্পত্তি আপনার সন্তানের, প্রতিবন্ধী সন্তানের জন্য কিভাবে হবে। উদাহরণ দেই, আমাদের শাহনাপা, আমাদের আজকের সভার সভাপতির সুযোগ্য সহধর্মী, তার একটি সন্তান অটিস্টিক, আরেকজন সন্তান ডাউন সিনড্রোম, দুইজনই বুদ্ধিতে প্রতিবন্ধী। একজন মোটামুটি শান্তশিষ্ট ম্যানেজেবল, আরেকজন অ্যারোগ্যান্ট, ভায়োলেন্ট, বাড়িতে অত্যাচার করে, নির্যাতন করে, মাইক ধন করে, বাবা খায় না, নির্বাক। তো ওনাদের অবর্তমানে এই 2 সন্তানের কী হবে? ওনাদের তো সম্পত্তি আছে, বাড়ি ঘর আছে, জমি জমা আছে, চাকরি করছে, রিটায়ারমেন্টের পরে অনেক টাকা পয়সা আছে, ঢাকা শহরে বাড়ি আছে, সেইগুলি তার আরেকটি সন্তান আছে যে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, উচ্চশিক্ষিত, সে এখন বিয়ে করে না, ভাইয়ের প্রতি খুব পাগল হবে। যেদিন সুন্দর দেখে একজন বউ এনে দেব, বলবে তো মাই ওয়াইফ ইজ মাই লাইফ, বলবে কি না? বিয়ে করার পরে যে কোনো এখন ধরেন আমি আপনার উদাহরণ দিচ্ছি, আপনাকে দেখাইলাম, সামনাসামনি আছেন তো, এটা ধরে নিয়ে না আপনার একটু কিছু কথা বলবো। এখন কোনো কারণে বলতেছে যে আমারও তো কেউ বিয়ে দেবে না, আমার নিচে ছেলে ভাই প্রতিবন্ধী, কোনো কারণে বিয়ে হইল, বিয়ের পরে বউ উচ্চশিক্ষিত, কিংবা কোনো কারণে বাইরে স্কলারশিপ পাইল, স্বামী স্ত্রী চলে গেলে আমেরিকাতে কিংবা ইংল্যান্ডে কিংবা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে,
ওগুলো তো ওয়ান ওয়ে ট্রাফিক, গেলে আর কেউ আসে না, বাবা মাও নাই, সে ভবানীগঞ্জে কবরে সাহিত্য লক্ষ্মীপুরে। তারপরে কি হবে? সেই জন্য সরকার একটা প্রোটেকশন আইন করছে, একটি ট্রাস্টি বোর্ড হবে, একটি ট্রাস্টি বোর্ড থাকবে, ওনারা থাকবে একজন সমাজ কল্যাণের সরকারি রেজিস্ট্রেসি পাওয়ার সম্পন্ন ইউএনও কিংবা ডিসি প্রতিনিধি থাকবে, বাবা মার প্রতিনিধি থাকবে। তারা এই রাষ্ট্রের পক্ষে ওই সন্তানকে দেখভালের জন্য দায়িত্ব নিয়ে কাজ করবে। এখন সেখানেও তো চোরাবালি হতে পারে, সেই জন্য আপনারা মারা যারা আছেন, বাবারা যারা আছেন, তাদেরকে সতর্ক সচেতনবান হতে হবে। আইনগুলি করতে হবে, জানতে হবে। না করার কারণে কি হবে দেখেন, আমাদের দেশে স্কুল আছে, প্রতিটি গ্রামে একটা করে স্কুল আছে, প্রতিটি গ্রামে এখন একটি করে প্রাইমারি স্কুল আছে। এখন প্রায় 96,000 প্রাইমারি স্কুল, গত 26,000, গত বছর সরকারি করার পরে এটার সংখ্যা হলো 96,000। কোনো কোনো বড় গ্রামে 2টা স্কুল আছে, ইবতেদায়ী মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, কিন্ডারগার্টেন আছে, ইংলিশ মিডিয়াম আছে। কিন্তু কোন স্কুলে আমাদের এই প্রতিবন্ধীদের শিক্ষার উপযুক্ত পরিবেশ সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের রিসোর্স রুম নিয়ে, রিসোর্স টিচার দিয়ে সাজানো স্কুল কিন্তু একটাও করে না। কিন্তু আপনি সংবিধানের 17 নম্বর ধারায় যদি যান, বাংলাদেশের সংবিধান, আমেরিকার 17 নম্বর ধারায় আছে যে শিক্ষা হবে একমুখী, অবৈতনিক, সার্বজনীন এবং বাধ্যতামূলক সবার জন্য। তাহলে কি হবে? আমার কিন্তু ব্যবস্থাটা নাই। তাইলে আমাকে সোচ্চার হতে হবে, সংবিধান যে সরকারকে বলতে হবে সমস্ত স্কুলগুলিতে রিসোর্স রুম করো, আমার ছেলেটা যেন আমার গ্রামের যে প্রাইমারি স্কুল সেখানেই পড়তে পারে, তার ব্যবস্থা করো। বলতে পারে এটা সম্ভব না, বলবেন যে সুইজারল্যান্ডে কেমনে সম্ভব, নরওয়েতে কেমনে সম্ভব, ডেনমার্কে কেমনে সম্ভব? ওর দেশে তো নর্মাল স্কুল আছে, কোনো প্রতিবন্ধী স্কুল নাই। আবার আমেরিকাতে কোনো বেসরকারিভাবে সরকারিভাবে কোনো বিশেষ স্কুল নেই, সমস্ত স্কুলগুলিতে প্রতিবন্ধীদের পড়ার জন্য ব্যবস্থাপনা আছে, রুম আছে, টিচার আছে, বিশেষ ব্যবস্থা আছে, সব স্কুলে আছে। এখন আমাদের দেশে সেটি নাই, সরকার সেগুলি করবে। করার জন্য ইতিমধ্যে প্রাইমারি স্কুলে প্রায় 66,000 শিক্ষককে ইনক্লুসিভ এডুকেশনের উপরে সরকার প্রশিক্ষণ দিচ্ছে। সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের প্রায় 400 টিচারকে তারা মাস্টার ট্রেনার করছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে যাতে এই ছেলেদেরকে শিক্ষার ব্যবস্থা হয়। কিন্তু বাস্তবে হচ্ছে না। এখন কি মাননীয় প্রধানমন্ত্রী কি বাড়ি বাড়ি যাই করবে? তার পক্ষে তো সম্ভব না। সেটা করতে হবে আমাকে, আপনাকে, আমাদের ফারজানা আপাকেও করতে হবে, শাহানা আপাকেও করতে হবে, আমাদের জিমের মা জলি আপাকেও করতে হবে। ফেসবুকে সমানে দেখি জলি জিম, ওনার সাথে দেখা হয় ফেসবুকে, ওনার বরের সাথে দেখা হয় আমার অফিসে, উনি কাজ করে পত্রিকার অফিসে বিজনেস স্ট্যান্ডার্ডে, সকালে বিকালে দেখা হয়, আর ফেসবুক করলে জলি জিমকে দেখি। কিন্তু এই খালি ফেসবুকে আর বিজনেস স্ট্যান্ডার্ডে থাকলে চলবে না। জিমের জন্য গুরুত্ব দিয়ে এই আইন কানুনগুলি, নিয়মগুলি, সরকার যে সমস্ত পদ্ধতি, সরকার যে সমস্ত অধিকার তৈরি করে দিচ্ছে, এগুলো জেনে আপনারা দরকার করে মাদার্স ক্লাব করবেন, ফ্রেন্ডস ক্লাব করবেন, করে এই বিষয়গুলি বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। আজকে দেখেন আপনারা কয়জন মা আছে, কয়জন মা থাকার কথা ছিল। ধীরে ধীরে মানুষ উৎসাহ হারাচ্ছে, কাজে নতুন নতুন মায়েদেরকে নিয়ে আসে, নতুন নতুন বোনদেরকে নিয়ে আসে, তাদেরকে উদ্বুদ্ধ করেন এই কাজটা করার জন্য। তো না করলে দুর্নীতি মনির ভাই আমার ডিস্টার্ব করে, আমি কি করবো, মার দেব। তো এখন আমাদের কথাটা হলো যে আমরা গতানুগতিক বক্তৃতা করি, শুভেচ্ছা জানাই, সেগুলি আর এইভাবে হবে না।
যেমন আমি ফারজানা আপার কথা বলি, ওনার স্বামী জীবিত নাই, ওনার মেয়ে সিনথিয়া এখানে বসে আছে, ফুটফুটে সুন্দর চাঁদের মতো চেহারা। উনি কি সারা জীবন বেঁচে থাকবেন? নিশ্চয়ই থাকবেন না। আপনাদের সেন্ট জামাইজও ভাত কি হবে? সেই জন্য বলি যে আপনারা একটু সচেতন হন, সজাগ হন। সজাগ হয়ে এই সরকারের এই আইনটা, এত সুন্দর আইন করছে, আমি অনেক জায়গায় বলছি যে আমি অন্তত চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের প্রতিবন্ধী সুরক্ষা আইনের মতো এত সুন্দর সাবলীল সুস্পষ্ট বিধান পৃথিবীর কোনো আইনে নাই। কারণ ইউএনসিআরপিটি যারা করছিল 2006 সালে হুবহু ওটাকে ফলো করে আইনটা করা হচ্ছে। কাজে এখানে কোনো ফাঁকিবাজির কোনো স্কোপ নাই। সেগুলি আপনারা যদি না দেখেন, না শোনেন, না বুঝেন, উপলব্ধি না করেন, তাহলে মিটিং আসবেন, বক্তৃতা হবে, তারপরে এই যে খাবার আসতেছে খেয়ে যাব, শেষ হয়ে যাবে, এ দিয়ে হবে না। আজকে আমাদের এই শাখাটি, ধানমন্ডি শাখা, এই শাখাটি সুইট বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠতম শাখা। আমাদের ভাই বলছে, জামাল ভাই বলছে যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল। মেশিন ও ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে ম্যান, মানি অ্যান্ড ম্যাটেরিয়াল। 3M আর ভেরি ইম্পর্টেন্ট ফর দি। একটা হলো মানুষ লাগবে, টাকা লাগবে, ম্যাটেরিয়াল লাগবে। ম্যান, মানি অ্যান্ড ম্যাটেরিয়াল। এখন আমাদের বহু শাখা কিন্তু প্রায় অচল হয়ে গেছে। আপনাদের এখানে আসার আগে আমি আর একটা শাখায় এজিএমে গেছিলাম সকালবেলা। সেই শাখায় উপস্থিত পাইছি মাত্র 3 জন। সেই শাখাটি এক সময় আমাদের এই সুইডের সবচেয়ে বড় শাখা ছিল এবং মাল্টি মিলিয়নিয়াররা সেই শাখার নেতৃত্ব করত। কিন্তু কালে ভদ্রে হয়েছে কি, তাদের বয়স বেড়ে গেছে, তারা সেকেন্ড টায়ারের কোনো লোক তৈরি করে না, মিটিংয়ের লোকজন আসে না। 3 জন, 1 জন, 2 জন, 3 জন। আমি শুভেচ্ছা সংহতি জানিয়ে চলে আসছি। কেননা ওই যে মানুষের অভাব, তাদের কিন্তু জায়গা আছে, যদিও নিজেদের না, সুইট বাংলাদেশের ভবন, বাট অবারিতভাবে পুরো জায়গাটা ব্যবহার করতেছে। আমরা তাদেরকে কোনো অসুবিধা করি না, স্বাচ্ছন্দ্যে তারা ব্যবহার করে। ভাড়া দেওয়া লাগে না, বিদ্যুতের বিল দেওয়া লাগে না, গ্যাসের বিল দেওয়া লাগে না। বিশাল মাঠ, বিশাল ভবন আছে, কিন্তু ভবনে গরু নাই, মানুষ নাই, কিছু নাই। কেন নাই? যে পিছনের যে চালিকা শক্তি মানুষ, সেই মানুষটির বড় অভাব। তারা সেকেন্ড টায়ারের নেতৃত্ব তৈরি করে না। ধানমন্ডি শাখাটি কিভাবে টিকে আছে এটা আপনারা জানেন। লালমাটিতে দিচ্ছিল ভাড়া বাড়িতে, সেখান থেকে এইখানে আসছে। কিভাবে আসছে? এই যে আমাদের মাহবুবুর মনির ভাই, ধরেন ওনার আগেও কেউ না কেউ প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন। কারণ সেটাই তো বলতেছি। এটা আমরা সারা জীবন মনে রাখবো এবং আপনারা আমাদের সুন্দরভাবে স্থাপন হয়ে থাকে। আর সমস্ত বাচ্চারা এখানে সেটা দাও খুব আনন্দ ফুর্তিতে ভরে থাকে, এটাই আমার কামনা। আমার ধৈর্যের কথা উনি বলে দিচ্ছি। আমার বলার ছিল যে এই মনির ভাই আসার পরে সে লালমাটিয়ার ঘিঞ্চি একটা ভাড়াটিয়া ঘর থেকে এই জায়গায় জায়গা কিনে প্রায় 87 লক্ষ টাকা, না 80 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে দুর্ভাগ আসছিল। উনি বলছে আমিও জানি, কারণ আমি নিয়মিত আসতাম, তখন থেকেই আসি। তারপরে সেখানে এখন দেখা গেল বসে না। তো এখন দেখা গেল যে প্রথমে যে কোনো একটা কিছুর জন্য সেই ম্যানটা হলো শাহানাবাবির ম্যান না, আমাদের ম্যান। আমরা সাময়িকভাবে শাহানাবাবিকে ধার দিচ্ছি নাকি? শাহানাবাবি মনে করেন না উনি আপনার মানুষ, উনি মানুষ আমাদের, কিন্তু আমরা আপাতত
দিন শেষে একটা সময় আপনাকে সময় দেওয়ার জন্য আমরা তাকে নিয়োজিত করছি, ঠিক আছে? এবং শাহানা বাবু খুব ধৈর্যশীল সহিষ্ণু মহিলা। এই যে সকালবেলা যায়, রাত দুপুরে আসে, সুইডেন এই সমস্ত কর্মকাণ্ড করে, উনি অবলীলায় এটা সহাস্য বদলে এটি উনি সহ্য করেন। সেই জন্য আমরা শাহানা বাবির জন্য একটা করি। তো আমরা ভাবির এই অবদান আমরা অস্বীকার করতে পারবো না। এই যে পিছনে ম্যানটি, এই ম্যান থাকার কারণে কাজটা চালানো যায়। এই প্রসঙ্গে একটি কথা বলি, আমাদের ঝিনাইদহে একটি শাখা আছে। ঝিনাইদহ শাখাতে পৃষ্ঠপোষকতা করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের মালিক নাসের শাহরিয়ার জাহেদ। ওনার ডাক নাম হলো, ওনার বাবার নাম মুসামির। উনি ওখানে 20% জায়গা, একটা বড় বাড়ি সহ 3.5 কোটি টাকা দিয়ে কিনে দিয়েছেন এবং আরো 11 বিঘা জমি রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য নিয়েছেন। একটি মানুষ এই কাজটি করছে। এখন তার আরেকটা অসুবিধা দেখা দিচ্ছে, উনি 88 লক্ষ টাকা স্যাংশন করিয়েছেন থেরাপি সামগ্রীর জন্য। এবং সারা ঢাকা শহর ঘুরে 22 দিনে যে থেরাপি সামগ্রীর ইতিহাস পাওয়া গেছে তার দাম হলো মাত্র 1,22,000 টাকা। আর জিনিস তারা মানে আর কি লাগবে এটা এই দেশের থেরাপিস্টরা জানে। 2 নম্বর হলো এখন তার এখানে কোনো স্পিচ থেরাপিস্ট নাই, অকুপেশনাল থেরাপিস্ট নাই। এই মেশিনগুলি কিনে দিলে পরে কি হবে, মানুষ লাগবে, সে মানুষ নাই। আমি 2-4 জায়গায় চেষ্টা করছি, শেষে আমি ভিএসওতে গেছি, ভলান্টিয়ারি সার্ভিসেস ওভারসিজ, যে তাদের ভলান্টিয়ার এখানে আছে কিনা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভলান্টিয়ার এখানে কাজ করে। করোনার জন্য তারা এখানে নাই। কাজে এই যে ম্যানের প্রয়োজনীয়তাটা, টেকনিশিয়ানের প্রয়োজনীয়তাটা লাগে। তারপরে যে মানি লাগে, মানিটা তো বললাম যে রাত দিন খেটে। একটা কথা বলি, একদিন অনেকেই এখানে জানেন, অনেকেই জানেন না। আমি তখন রামপুরাতে থাকি, রামপুরে আমার নিজের বাসায় থাকি। আষাঢ় মাস, প্রচন্ড বৃষ্টিতে ঢাকার শহর তলায় গেছে। ইস্কাটন গার্ডেন থেকে বের হওয়ার যে রাস্তাটা, এটাও পানির নিচে নিমজ্জিত। আমি বেরিয়ে রাস্তাতে যাচ্ছি, মগবাজার ওয়ারলেস পার হয়েছে, কোনো রিক্সা যাবে না, কারণ রিক্সার যে চাকা যে এক্সেল পর্যন্ত ডুবে যায়। হেঁটে যাচ্ছি, জুতা আমার পায়ে, জুতা আর খুলি নেই, কারণ প্রথমে তো জুতা ভিজে গেছে, আর খুলে তো কোনো লাভ নেই। এগিয়ে যাচ্ছে, দেখি যে মাহবুবুল মনির ভাইয়ের মতো একজন লোক এরকম দাঁড়ায় আছে। আমি হিসাব করে মিলাইতে পারি না। ওনার বাড়ি হলো লালমাটিয়া, অফিস হলো বোরাক টাওয়ারে, তখন বোরাক টাওয়ার অফিস। তো উনি এখানে কেন, অন্য পথে কেন? তো ভুল হইতে পারে। যতই কাছে যাই দেখি যে উনি, আবার উনি ওখান থেকে আমার দেখতেছে। সে তো আর জানে না যে আমি রামপুরাতে থাকি। ওনার ধারণা যে আমি রাত দিন অফিস করি, তাহলে আমি ইস্কা করি কোথাও থাকি। উনিও খুব উৎসুক, খুব কৌতূহলী। কাছাকাছি যখন গেছি, এক স্বরে আমি জিজ্ঞেস করি আপনি এখানে কে, উনি জিজ্ঞেস করি আপনি এখানে কেন। যাই হোক, আমারটা আমি এক্সপ্লেন করলাম, ওনারা জিজ্ঞেস করলাম আপনি এখানে কেন। উনি পকেট থেকে একটা চেক বের করলেন। তো সেই চেকে অ্যামাউন্ট হয় 2 লাখ, নাহলে 5 লাখ টাকা লেখা। মন্দির শাখার নামে কেউ ডোনেট করছে। তুমি বললো আজকেই নাকি ম্যানেজ করছি, টাকাটা দিবে করে বলছি। বাসায় যাওয়ার আগে চিন্তা করলাম, কালকে যদি সকালবেলা বলে এখন তো আর টাকাটা না, পরে আসে, সেই জন্য আমি এখানে আসছি। তাহলে কেমন নিষ্ঠা থাকলে, কতটা আন্তরিকতা থাকলে, দরদ থাকলে একটা প্রতিষ্ঠানের জন্য একটা লোক সারাদিন অফিস করে বৃষ্টির মধ্যে ভিজে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে তার কাছে চেক আনতে পারে। কথাটা ঠিক না নাকি? তো যাই হোক, এরকম মানুষ লাগে। কিন্তু আজকে ধরেন মাহবুব মনির ভাই আজকে কাজ করতেছে, আগামী বছর 5 বছর পরে কি হবে? মনির ভাই কি তার ছেলেকে, যে শিক্ষিত সুশিক্ষিত যে ছেলেটি, ইউনিভার্সিটির পড়া শেষ না, আচ্ছা পড়তেছে, তাকে কিন্তু এখানে সম্পৃক্ত করতে পারে নাই। উনি কিন্তু একদিন অফিসে যায় না, এমনকি শাহানা বাবিও কিন্তু সুইটে যায় না। তো আমি চাই যে এইভাবে পরিবারের কেউ না কেউ পরবর্তী টায়ারে এসে ধরেন, কারণ আপনার নাফি জামির প্রতি অন্যের দরদ আপনার মতো হবে না।
সিনথিয়ার প্রতি ফারজানা আপার চেয়ে দরদ কারো হবে না, জিমের প্রতি জলি আপার মতো দরদ অন্য কারো হবে না। তো কাজে আপনারা যদি এখন না থাকবেন তখন কি হবে, এই চিন্তায় আপনার পরিবারের কাউকে না কাউকে এই কাজের সাথে মোটিভেটেড করেন, উদ্বুদ্ধ করেন, তার সাথে আগে অ্যাডভোকেসি করেন যে একটা সেকেন্ড টায়ারে যেন নেতৃত্ব নিতে পারে। যেমনভাবে আজকে একটা শাখায় গেলাম যেটা প্রায় সুইডেন কেন্দ্রীয় এজিএম এর মতো ঘটা করে এজিএম হতো, বিশাল বিশাল বই চাপে, আজকে 3 জনের উপস্থিতি, মিটিং করতে পারে না, সভাপতি নিজেই আসেন। তাহলে শূন্যতার সৃষ্টি হয়ে গেছে, এই শূন্যতা তৈরি করা যাবে না। সেই জন্য আমি শহীদ ভাইকে, আমাদের মনির ভাইকে বলবো 2021-2023 মেয়াদে আপনারা যা আছেন, আমি সবসময় একটা কথা বলি, লিডারের 2টা কাজ, একজন নেতার 2টি কাজ। একটি হলো নেতৃত্ব নেওয়ার পরে আমি আমার সংগঠন প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে চালাবো, আরেকটা কাজ হলো যে আমার পরে কে আসবে এরকম একটা নেতা আমি তৈরি করে যাব। এটা অনুরোধ করি আজকের এজিএমে যে আপনারাও কিন্তু শূন্যতার পথে যাবেন। আপনাদের বয়স 60 হয়ে গেছে, কারো কারো 60 হতে চলছে, নইলে আর 5 বছর করবেন, নাহলে আর 6 বছর করবেন, তারপরে আপনি কার কাছে দিয়ে যাবেন, কে চালাবে এটা? সো এখনই সময় যে আপনি সেকেন্ড টায়ারের নেতৃত্ব তৈরি করেন, সম্ভব হলে পরিবারের মধ্য থেকেই করার চেষ্টা করেন, কারণ তারা বেশি দরদি হবে। আমাদের ফেনী থেকে কাজী জামাল ভাই আসছেন, ওনাকে তো আপনারা অল্প কথায় চিনছেন। ওনার ফেনীতে একটা লেদার প্রোডাক্টস ইন্ডাস্ট্রি আছে, এটা করছে উনি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, দক্ষ জনবল তৈরির জন্য। ব্যবসা মূলত ওনার মূল উদ্দেশ্য না, বিজনেস হবে, পাশাপাশি একটা প্রশিক্ষণ সেন্টার। এই যে মাস্কটা করছে যেটা ওনার তৈরি করা, এবং উনি বিনামূল্যে প্রায় 20,000 না স্যার, এটা আমি কাজী জামালউদ্দিন ফাউন্ডেশনে পোস্টিং করলাম টাকাটা। তো এটা আপনারা দিচ্ছেন, এটা তো ইনভেস্ট করছি, এটা ভাই পোস্টিং করিয়ে গেলে একটা হলো করলাম, আরেকটা কাজ করি আমি জেলখানার ভিতরে গেছি কয়েদিদেরকে কর্মী বানানোর জন্য। জি, অপরাধী সংশোধন পুনর্বাসন। এখন আমরা দেখেছি সুইট বাংলাদেশ, যেখানে 18 বছরের পরে ওদেরকে মানব সম্পদের রূপান্তরিত করতে হবে, ওদেরকে কারণ ওদেরকে বাধা হবে না, ওদেরকে সম্পদে রূপান্তরিত করতে হবে। যদি ডিজিটাল বাংলাদেশে ঠিক আছে জামাল ভাই, এখন আজকে ওনার এখানে আসার উদ্দেশ্য আমি বলি, আমরা ইদানিং একটা প্রজেক্ট পাইছি। আমরা প্রজেক্টের নামটা কি এটা শুনেন? ফারজানা পা, এদিকে ফারজানা পারে খালি মনোযোগ দাও না, এইদিকে আসেন। এই ফারজানা পা, আপনার 3 জনে কি আর ছড়াই দিন না? হ্যাঁ, 3 জনে আপনারা খুব গল্প করেন, গল্প আমাকে শোনান। তো এখন আজ সুইস বাংলাদেশ থেকে আমরা একটা প্রজেক্ট পাইছি, এটা লন্ডন ভিত্তিক একটা প্রতিষ্ঠান, ইউনিয়ন এশিয়ার ডিসেবিলিটি। তারা লোকাল একটা অর্গানাইজেশন আছে সিএসআইডি, তার মাধ্যমে 18 বছরের উপরে যারা আছেন তাদেরকে কর্মক্ষম করার জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং দেওয়া, এবং ট্রেনিং করার পরে তাদেরকে কোনো কাজে নিয়োজিত করা। এখন ট্রেনিং তো আমরা একটা দিয়ে দিলাম, কিন্তু সেই ট্রেনিং এর বাজার নাই, তো কোনো লাভ নাই। সেই জন্য কিছু কিছু উদ্যোক্তাকে আমরা সাথে নিয়ে যাব, যারা ইতিপূর্বে আমাদের লোকজনকে এমপ্লয়মেন্ট দিচ্ছে। তারা বলবে যে আপনারা যদি এইটা শিখান তাহলে আমার ফ্যাক্টরিতে একে আমি নিতে পারবো। ওই যে বলছে প্রোডাকশন, মার্কেটিং, উৎপাদন, বিপণন। আমি জিনিস বানাইলাম, বাজারে চললো না, তো ফ্যাক্টরি চলবে না। কাজেই প্রোডাকশনের সাথে মার্কেটিং, উৎপাদনের সাথে বিপণনের একেবারে একটা অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক। সেই জন্য আমাদেরকে এমন ট্রেড এই বাচ্চাদের জন্য ঠিক করতে হবে যা ওরাও শিখবে, আবার মার্কেটিংও করা যাবে। উনি আসছে সেই মিটিংয়ে, এটা আজকে এই মিটিংয়ের পরে আমাদের একটা মিটিং আছে, সেখানে যাব। এই ফাঁকে ওনাকে বললাম যে আমাদের একটা এজিএম হবে, একসঙ্গে আসেন, এখানে মিটিং টিটিং করে আমরা যাব। আমার যে বিলটা দেখতেছেন যে এটা কিন্তু ওনার ফ্যাক্টরি, উনি আমাকে পড়াই দিচ্ছে, আমারটা খুলছেন,
স্কুলে এটা উনি পড়াই দিচ্ছেন। তো যাই হোক, তো উনি আমাদের খুবই একজন সুদীর বন্ধু। তো এইরকম যদি আমরা এমপ্লয়ার পাই, এন্টারপ্রেনার পাই, তাইলে হয়তো উনি আসলে ওনার সাথে আরো 10 জন আসবে। আপনারা খালেক পাঠান সাহেবের নাম জানেন সবাই, কেয়া কসমেটিক্স। তার ওখানে 1200 প্রতিবন্ধী কাজ করে, 1200 লোক কাজ করে। সেখানে ব্লাইন্ড আছে, শারীরিক প্রতিবন্ধী আছে, বোবা আছে, বুদ্ধি প্রতিবন্ধী আছে। এইরকম যদি উনি আমাদের সাথে এগিয়ে আসে, এইভাবে আমাদের যারা মোটামুটি কাজ করার মতো উপযোগী পর্যায়ে আছে তাদেরকে কিন্তু আমরা কোনো কাজের সাথে সম্পৃক্ত করতে পারব। কাজে আমাদের এই ভবনের যে পুনর্বাসনের কথা, পুনর্বাসন কেন্দ্র যারা শিক্ষার জন্য আসবে, শিখবে, শিক্ষার পরে বয়স হবে তাদেরকে বিভিন্ন দক্ষতা ভিত্তিক কার্যক্রম প্রশিক্ষণ দিয়ে যাতে সে উপার্জন করতে পারে। আবার কিছু আছে তারা হয়তো কিছুই পারবে না, যেমন ওনার শাহানা পাশে ডাউন সিনড্রোম ছেলেটা, সে হয়তো টুকটাক ছোটোখাটো কাজ করতে পারবে, কিন্তু অটিজম যে আছে তাকে কাজ করতে অনেক সময় লাগবে, ধৈর্য লাগবে। আমরা হাল ছাড়বো না, আমরা চেষ্টা চালিয়ে যাই। আর সুইডও ইতিমধ্যেই অনেক ছেলে মেয়েদেরকে আমরা অন্যকে দেখানোর জন্য আমরা কিছু লোককে আমাদের অফিসে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে। তো তারা ভালো কাজ করতেছে, দু একজন আবার ঠিক মতো কাজ করে না, দু একজন কথা মানে না, কিন্তু আমরা ধৈর্য ধরে সহ্য করে তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আমরা গত মিটিংয়ে আপনাদের সুইডের এখানে শুভ আছো না, শুভ আছো, শুভ দাঁড়াও, আমরা শুভকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। শুভ এই মাস থেকে মাসে 3000 টাকা বেতন পাবে, কিন্তু এইখানে ধানমন্ডি শাখায় অফিস অ্যাসোসিয়েট হিসাবে টিচারদের হুকুমে বিভিন্ন কাজকর্ম করবে। এভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা এগুলি নিজেরাও কিছু দেওয়ার চেষ্টা করতেছি, আবার অন্যদেরকেও উদ্বুদ্ধ করে তারাও যাতে এই কাজে এগিয়ে আসে সেই কাজগুলি করার চেষ্টা করতেছি। তো আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। সুইড একটা বিশাল বড় পরিবার, 43 বছর যাবৎ আমরা টিকে আছি। আমরা একটা টিচার্স ট্রেনিং কলেজ করছি, আমরা একটা গবেষণা ভিত্তিক একটা মিডিয়া করছি, দ্য ল্যাবরেটরি মডেল স্কুল করছি। আমরা ইনক্লুসিভ এডুকেশন করার জন্য লালমনিরহাটে চিটগংয়ে আমাদের সেই প্রজেক্ট সুন্দরভাবে চলতেছে। ওখানে বাংলাড স্কুল, ওটার পাশে এঞ্জেলস স্কুল, একই স্কুলের মধ্যে নর্মাল স্কুল। আমাদের যারা একটু মাইল্ড পর্যায়ে তারা ওই স্কুলের সাথে গিয়ে ক্লাস করতেছে, তারা ওদের সাথে শিখতেছে। তাই আমরা এগুলি সরকারকে দেখাচ্ছি যে এটি কীভাবে সম্ভব, এবং আশা করি সরকারও ধীরে ধীরে এগিয়ে আসবে। এবং 5-10 বছর আমার মনে হয় যে এরপরে আর হয়তো আমাদের এত কথাও বলতে হবে না, এত চিন্তাও করতে হবে না। গভর্নমেন্টের প্রজেক্টের মধ্যেই হয়তো অনেক কিছু ঢুকে যাবে, তখন হয়তো আমরা ওয়াচডগের মতো আমরা একটু সুপারভাইজ করলে, একটু মনিটর করলে হয়ে যাবে। তা আমরা আশাবাদী, আমরা সকলেই সে আশাবাদ নিয়ে যাতে একটা সুন্দর পরিবেশে একটি সমতা ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক, মানব মর্যাদা ভিত্তিক, স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা ভিত্তিক বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন এ সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারি। শোষণহীন, বঞ্চনাহীন, বৈষম্যহীন একটি দেশ জাতি যাতে হয়, যেখানে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী সহ সকলেই একই সমাজে সমভাবে বসবাস করতে পারবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে একসঙ্গে আমরা আরো অনেক দূর দৃষ্টিভঙ্গি নিয়ে চলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।